ক্যালেন্ডারে দিন পাল্টাচ্ছে, 15 দিন পার। রাজ্যবাসীর মনে প্রশ্ন একটাই, কি করছে সিবিআই? আরজিকর রহস্যের কিনারা কবে হবে, কবে বিচার পাবে নির্যাতিতা? এখনো বেশ কিছু মিসিং লিঙ্ক নিয়ে সন্দিহান সকলেই। ভাইরাল অডিওয়ে কার কণ্ঠ, মুখ খোলেনি কেন্দ্রীয় সংস্থা। তারা কি ভাইরাল অডিও খতিয়ে দেখছে? এর মধ্যে আজও সিজিওতে গেলেন সন্দীপ ঘোষ। শুধু যাওয়া আসা, শুধুই তদন্তের স্রোতে ভাসান নাকি তিনি নাকি নির্যাতিতার পরিবারকে ফোন করতে বলেননি? আত্মহত্যার কথা বলা তো দূরের কথা, সিবিআই এর কাছে এমনই দাবি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের। সন্দীপ ঘোষ সত্যি বলছেন না মিথ্যে, উত্তর খুঁজছে সিবিআই। আরজিকরের সহকারী সুপার স্বীকার করেছেন তিনি নাকি ঘাবড়ে গিয়ে পরিবারকে আত্মহত্যার কথা বলেছেন। আরজিকরের গলি থেকে বেরিয়ে আন্দোলন এখন রাজপথে। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সোমবার লালবাজার অভিযানের ডাক দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। আজ রাজ্য মহিলা কমিশনের গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির মহিলা মোর্চা। রাজনীতির চোরাবাড়িতে তলিয়ে যাবে না তো মূল প্রশ্নটা, কবে বিচার পাবেন নির্যাতিতা? ধর্ষণ বিরোধী আইনের দাবিতে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। কেন প্রথম চিঠির জবাব দিলেন না মোদি, তুললেন সেই প্রশ্ন। আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাষা সন্ত্রাসের শিকার স্বয়ং পুলিশ। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালকে ধর্ষণের হুমকি পোস্ট 3 জন ইউটিউব ইউজারের। সমাজে বিচারের দাবি কি ক্রমশই পথ হারাচ্ছে? এই প্রশ্নই এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তবে শুরুতে আপনাদের দেখাবো নির্যাতিতার বাড়িতে ফোন করায় নির্দেশ নাকি দেননি সন্দীপ ঘোষ। সিবিআই এর কাছে দাবি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের। 15 দিনের সিবিআই তদন্তে এখনো পর্যন্ত বড় কোনো ব্রেকথ্রু সামনে আসেনি। উল্টে চোখে পড়েছে অনেক অসঙ্গতি, যা পুলিশের ভাষায় মিসিং লিঙ্ক। কখনো সামনে আসছে লাল, নীল, সবুজ চাদরের তত্ত্ব, কখনো বা ভাইরাল হচ্ছে অজ্ঞাত পরিচয়ের অডিও। শোনা যাচ্ছে হাসপাতালের সহকারী সুপার পরিচয়ে মহিলা কণ্ঠ, পরিবারকে আত্মহত্যার খবর দেওয়ার কথোপকথন। এ বিষয়ে চোখ তদন্তকারী সংস্থা। ভাইরাল অডিও সত্যি কিনা, কিভাবে তা ছড়িয়ে যাচ্ছে তা নিয়েও এখনো ধোঁয়াশা। জানি না এটা ব্যাপারে কোথা দিয়ে জোগাড় করেছে আমরা কি আপনারা কি জানাবেন কিছু এজেন্সিকে? না 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 ভাইরাল কি না 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 এটা বা কোর্টকে জানানো? না 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 এটা আমরা কোনো হিসাব নিয়ে পরে চিন্তা ভাবনা আগেও দেখবো বিষয়টা, তারপর তো আমরা কিছু বলতে পারবো। আমরা কিছু দেখি তদন্তে প্রভাবিত হতে পারে? না না কেন প্রভাবিত? আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের 15 দিন, সিজিওই সন্দীপ ঘোষের হাজিরার 14 দিন। এই 2 সপ্তাহে কত দূর এগোলো তদন্ত? সন্দীপ ঘোষকে জেরায় কি কি তথ্য উঠে এলো? ধৃত সঞ্জয় রায় বাদে আরজিকরের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই এর স্ক্যানারে রয়েছেন সন্দীপ ঘোষ। তদন্তভার হাতে নেওয়ার পর থেকেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। তবে এত সবকিছুর পরেও তদন্তের নিট ফল প্রায় শূন্য। এখনো পর্যন্ত গ্রেপ্তার একজনই। বৃহস্পতিবার সন্দীপ ঘোষকে প্রায় 11 ঘন্টা জেরা করে সিবিআই। ফের শুক্রবার সিজিওয়ে দেখা যায় সন্দীপকে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের কাছে কি জানতে চাইছে সিবিআই? টানা 14 দিন ধরে কোন অজানা তথ্যের খোঁজ চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি? সামনে এলো সিবিআই কে দেওয়া সন্দীপের বয়ানের কিছু তথ্য। জেরায় কি বলেছেন সন্দীপ? নির্যাতিতার বাড়িতে ফোন করার নির্দেশ দিইনি, সুইসাইডের কথা বলার প্রশ্নই নেই। 9 আগস্ট বেলা 11টায় আরজিকরে পৌঁছই। সকাল 9:45 থেকে 9:50 নাগাদ সুমিত রায় তপাদার প্রথম ফোন করে। সেই সময় স্নানে থাকায় ফোন ধরতে পারিনি। সকাল 10টা নাগাদ সুমিত রায় তপাদারকে ফোন করি। তপাদারের কাছে পুরো বিষয় শুনে অবাক হই। টালা থানার ওসি, সুপার, সহকারী সুপারকে ফোন করি। সেই সময় টালা থানার ওসি ছাড়া কেউ ফোন ধরেননি। ওসি টালাকে ঘটনাস্থল সংরক্ষণের নির্দেশ দিই। তারপর চেস্ট বিভাগের প্রধানকে ফোন করি। সিবিআই তদন্তের গতি নিয়ে গত বুধবার কটাক্ষ করেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হচ্ছে না সেই প্রশ্নও তোলেন তৃণমূল সেনাপতি। কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে। পিসিকে গিয়ে কানে কানে একলা একলা জিজ্ঞেস করুন সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য আপনার পিসি কি করেছেন, কি নির্দেশ দিয়েছে। এর মধ্যে আরজিকরের সহকারী সুপার সুচরিতা সরকারকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
সূত্রে খবর, ঘাবড়ে গিয়ে পরিবারকে আত্মহত্যার কথা বলেছেন স্বীকারোক্তি আরজি করের সহকারী সুপারের। সূত্রে খবর, কলকাতা পুলিশের কাছেও একই স্বীকারোক্তি দিয়েছেন সহকারী সুপার। মেয়েদের রাত দখল, নবান্ন অভিযান থেকে বন্ধ, রাজনৈতিক তর্ক বিতর্ক তো চলছেই, কিন্তু এইভাবে প্রতিবাদে কি বিচার পাওয়া যাবে, নাকি বিচারকে সরিয়ে সামনের সারিতে এখন রাজনীতি? সিবিআই তদন্তের 2 সপ্তাহ পরেও নিট ফল শূন্য। পরিবার তো বটেই, তদন্তে ধৈর্য হারাচ্ছেন সাধারণ মানুষও। শুক্রবার ফের আরজি করে যান সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। প্রশ্ন একটাই, বিচার চেয়ে প্রতিদিনের এই অপেক্ষার শেষ কবে? কলকাতা টিভি। আর কিছুক্ষণ আগে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। এরই মধ্যে সমাজ মাধ্যমে নানা রকম তত্ত্ব ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাই নিয়ে কি বললেন ইন্দিরা মুখার্জি শোনাবো। চ্যানেলে আমরা কিছু ছবি আর একটা ভিডিও দেখেছি, যেটা হচ্ছে গিয়ে সেমিনার হলের ভেতরের, এবং এইটা বলা হয়েছে যে সেমিনার হলের ভেতরে সেইটা নাকি কর্ডন অফ এরিয়ার ভেতরে, এবং ওইখানে নাকি প্রচুর লোক উপস্থিত ছিলেন। এবার এই প্রশ্নটা করা হয়েছে যে এত লোক কি করে ওই কর্ডন অফ এরিয়ার ভেতরে ছিল, সেটা নিয়ে আমি আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই। যেই ছবিটা আমরা দেখেছি তার একটা প্রিন্ট আউট আমি নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে কিছুটা এরকম দেখতে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন যে এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে, এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড। তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে লার্নেড সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএল এর যারা থাকেন তারা আছেন। ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি 1 স্যার আছেন, আমাদের ওসি উইমেন গ্রিভ্যান্স সেল উনি এখানে আছেন, টালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু এফএসএল এর স্টাফ আছে। এটা একটা ছবি যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে, ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি 1 ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি এবং কংগ্রেসের পক্ষ থেকে সন্দীপা চক্রবর্তী। আমি প্রথমে সন্দীপাকে দিয়ে শুরু করি। সন্দীপা, এতগুলো দিন কেটে গেল এবং আমরা যেটা রোজই বলছি যে সন্দীপ ঘোষ তিনি সকাল বিকেল নিয়ম করে হাজিরা দিচ্ছেন সিজিও কমপ্লেক্সে, নিটফল কি? দেখুন, নিটফল তো আমরাও চাইছি, আমরা জনসাধারণ যেভাবে চাইছেন, আমার তো মনে হয় আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল আমরাও সেটাই চাইছি যে নিটফলটা কি। এতদিন হয়ে গেল, সন্দীপ ঘোষ যাচ্ছে আসছে, সোশ্যাল মিডিয়াতে তো মৌপিয়াদি রীতিমতো এটা নিয়ে এখন একটা মিম জোক শেয়ার করা হচ্ছে যে যাচ্ছে, জামাই আদর পাচ্ছে, সকালে ব্রেকফাস্ট করছে, লাঞ্চ করছে, ডিনার করছে, বাড়ি চলে আসছে, রিপিট। এটা নিয়ে রীতিমতো জোকস, মানে কি মানে একটা যে গণ আন্দোলনের একটা যে সূচনা হয়েছিল, মাস প্রোটেস্ট, কি কেউ কোনো রকম কোনো দল দেখেনি, পতাকা দেখেনি, রং দেখেনি, সব কিছুর ঊর্ধ্বে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যেভাবে 14ই আগস্ট রাত্রিবেলা মানুষ নেমে এসেছিল বাংলার মেয়ের সুবিচারের জন্য, আজকে যে সুবিচারটা সবাই মনে করছে পুলিশ দিতে পারেনি, কেননা এভিডেন্স টেম্পারিং থেকে শুরু করে অনেক ধরনের অভিযোগ আছে। মৌপিয়াদি, যদিও এটা সাবজুডিস ম্যাটার, আমি সেটা নিয়ে ওই ম্যাটারটা নিয়ে বেশি কিছু বলতে পারবো না হয়তো বা চাইছি না, কিন্তু সিবিআই এর এই যে এতগুলো দিন ধরে মানুষ বলছে যে জামাই আদর দিচ্ছে ডেকে ডেকে সন্দীপ ঘোষকে, মানুষের ধৈর্যচ্যুতি হচ্ছে। তো এতে সিবিআই কেও তো বুঝতে হবে যে
রাজ্যের পুলিশের উপর কোনো রকম কোনো আস্থা রাখা যায়নি বলে এটা একটা সৌমোটোভাবে কেসটা নেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, সেটা সিবিআইয়ের হাতে গেছে। এখন সিবিআইও যদি ওই একই পথে চলে তাহলে রাজ্য পুলিশের অকর্মণ্যতার সিবিআইয়ের অকর্মণ্যতার মধ্যে তো কোনো পার্থক্য নেই। আমরা জানি যে সিবিআই এইভাবে প্রেস কনফারেন্স করে না মৌপিয়াদি, সিবিআই একটা খাম হয়তো দেবে, সুপ্রিম কোর্টকে তুলে দেবে, যা আছে কি না তুলে দেবে, কিন্তু মানুষের তো জানার অধিকার আছে যে গতিপথ কোন দিকে এগোচ্ছে। আমি এখানে একটু প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মিসিং লিঙ্ক রয়েছে, যে মিসিং লিঙ্কগুলো এখনো পর্যন্ত আমরা জানি না যে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা তাদের কাছে তারা সেই লিঙ্কগুলো জুড়তে পেরেছেন কিনা, কিন্তু সাধারণভাবে যে সমস্ত তথ্য উঠে আসছে তাতে জোড়া যাচ্ছে না। যেমন তার মধ্যে অন্যতম, কালকে আমরা দেখেছি যে তিনটে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে সহকারী সুপার, নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি ফোন করছেন তার বাড়িতে, বাবা মাকে একবার এক একটা কথা বলছেন। প্রথমে বলছেন যে মেয়ে অসুস্থ হয়ে গেছে, মা আবার খুব স্বাভাবিক উদ্বেগে জিজ্ঞেস করছেন, মানে এটা বলতে গেলেও গায়ে কাটা দেয়, যে ওর কি জ্বর এসেছে? তখন বলছে যে না, আপনারা তাড়াতাড়ি আসুন। একবার বলা হচ্ছে যে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে, সিরিয়াস কিছু হয়েছে। একবার বলা হচ্ছে যে আত্মহত্যা করেছে। এর মধ্যে সন্দীপ ঘোষ সত্যি সিবিআই অফিসে রোজ যাতায়াত করছেন, আবার রবিবার আমরা দেখেছিলাম যে তার ঘরে ভোরবেলায় পৌঁছে গিয়েছিল সিবিআই। তার নিটফলটা কি আমরা জানি না, কিন্তু আজকে কিছু খবর আসছে সিবিআই সূত্রে যে সন্দীপ ঘোষ নাকি দাবি করেছে যে সন্দীপ ঘোষ এই বিষয়টাকে চাপার চেষ্টা করেননি, আত্মহত্যা তত্ত্ব তিনি বাড়িতে বলতে বলেননি। দিদি দেখো, একটা নির্মম মর্মান্তিক পাশবিক অত্যাচার হয়েছে। আমি কেন পাশবিক শব্দ থাকতে পারে, কিন্তু আমি বলে ফেলেছি, তুমি কারেকশন করো। নারকীয় তো আমি বলা হলে নারকীয় থেকেও আরো কিছু যদি বলতে পারি সেটা আরো বেশি। এরকম করে না। মানে আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের একটা ঘটনা যেটা উদাহরণ দেওয়াও যায় না কোনোভাবে, যেটা কোনোভাবে উচ্চারণ করতে গেলে কষ্ট হয়, সেই ঘটনার পরবর্তীকালে যে ঘটনাক্রম সে নিয়ে মানব সমাজে একটা দারুণ প্রশ্ন উঠছে। স্বাভাবিক এই প্রশ্নগুলো ওটা খুব স্বাভাবিক, কারণ আমরা প্রত্যেকে আমাদের পরিবার স্বজন এসব নিয়ে প্রচণ্ড চিন্তিত থাকি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন দায়বদ্ধতার প্রশ্নে মুখ্যমন্ত্রী পরের দিনকেই একটা কোনো গণমাধ্যমে পাবলিকলি কিছু কথা বললেন, এবং তার সেই কথার মধ্যে কোনো রকম এমন ইঙ্গিত ছিল না যে ইঙ্গিতগুলো সন্দেহজনক মনে হয়। সমস্ত ব্যবস্থাপনার কথা বলেছেন, ইনকোয়েস্টের কথা বলেছেন, ম্যাজিস্ট্রেটের কথা বলেছেন, যা কোনো ব্যবস্থা, এবং বারবার বলেছেন ছাত্রদের দাবি ন্যায়সঙ্গত, আমি তাদের সাপোর্ট করি, নানানভাবে ব্যবস্থাপনার কথা বলেছেন। আমি বলছি প্রদীপ্ত গোটাটার সূত্রপাতই তো যদি দেখা যায় ঠিকই যে বেশ কিছু ফেক প্রোপাগান্ডা হয়েছে, এ বিষয়ে কোনো সংশয়ের অবকাশ নেই, যা বিভিন্ন সময় উঠে আসছে। যেমন এই অডিও ক্লিপ সামনে আসার পর এটা স্পষ্ট হয়েছে যে অন্তত পুলিশের তরফ থেকে আত্মহত্যার কথা বলা হয়নি ইত্যাদি। কিন্তু সন্দীপ ঘোষ প্রবল চাপের মুখে নাকি বিবেকের তাড়নায় ইস্তফা দিলেন, সেই ইস্তফা গৃহীত তো হলোই না, তাকে একটা প্রাইজ পোস্টিং দেওয়া হলো। সেটা নিয়েও আমরা প্রচন্ড ডিবেট করেছি দিদি, তুমি সেটা নিজেও জানো। সেটা মনে হয় না যে এখানেই তো প্রশ্ন, যদি সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেওয়া হয় তাহলে তো গোড়াতেই গলতটা থাকে, তাহলে প্রথম থেকেই একটা সংশয় তৈরি হয় যে আসলে কি কাউকে আড়াল করতে চাইছে সরকারের সদিচ্ছা নিয়ে, আন্তরিকতা নিয়ে তো প্রশ্ন উঠে। এবং তার পরবর্তীকালে যখন কারেক্টিভ মেজার্স গুলো নেওয়া হয়েছে, আমাদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, তার বিরুদ্ধেও কিন্তু কিছু হয়নি, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। সন্দীপ ঘোষ নিয়ে বহু দিন ধরে বহু প্রশ্ন বহু মানুষ তুলেছেন, যার মধ্যে তোমাদের দলের পদাধিকারীরাও রয়েছেন। একদম, আমি তো সেটাই বলছি। সেই সন্দীপ ঘোষ ইস্তফা দিতে বাধ্য হলো প্রবল চাপে, তারপর তাকে প্রাইজ পোস্টিং, তারপর কিসের ড্যামেজ কন্ট্রোল হবে? না ড্যামেজ কন্ট্রোল হোক বা না হোক, আমাকে একটু সুযোগ দাও দিদি, একটু যদি ক্ল্যারিফাই করার সুযোগ দাও। আমি বলছি যে আদালত অবধি গিয়েছে, আদালত তীব্রভাবে ভর্ৎসনা করেছে, আমরা আমাদের মধ্যে থেকে প্রশ্ন তুলেছি, ছাত্ররা দাবি তুলেছে, সেই দাবির সপক্ষে 4 জন পরবর্তীকালে জয়েন করতে গেছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে রাতের মধ্যে। আমরা তো প্রতিনিয়ত কারেক্টিভ মেজার্সগুলো নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সেইখানে ভুল ত্রুটি বিচার করার বিভিন্ন মাধ্যম রয়েছে কোর্ট, মাধ্যম রয়েছে সিবিআই, সব শেষে মানুষের ভোট রয়েছে এবং গণ আন্দোলনও চলছে। সেই গণ আন্দোলনকেও আমরা সমানভাবে সমর্থন করছি, কিন্তু কোথাও গিয়ে যে অন্যায়কে সমর্থন না করে, যে অন্যায়ের বিরোধিতা করে একটা বড় আন্দোলন চলছে, সেইখানে দাঁড়িয়ে আবার আর একটা অন্যায়কে আমরা কোনোভাবে লুকিয়ে যাচ্ছি না তো এমন ভাবে যে মানুষ
মানুষগুলো যে সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল সাধারণ গরিব মানুষ, সেই সব মানুষগুলো দীর্ঘদিন পরিষেবা পাচ্ছে না। ডাক্তারদের আবেদন করার পরেও ডাক্তাররা কোনোভাবে সেখানে কাজে ফিরছেন না, কিন্তু তাদের সমস্ত দাবি মানা হচ্ছে পরবর্তীকালে। সমস্ত দাবি A to Z, সিকিউরিটির দাবি করেছিল, কোর্ট সিকিউরিটির দাবি দিয়েছে, 4 জনকে সরাতে হবে, 4 জনকে সরানো হয়েছে। যে কোনো সমস্যার সমাধানের জন্য সরকার উদ্যোগী হয়েছে, কোর্ট উদ্যোগী হয়েছে। আমি আসবো এক সেকেন্ড সন্দীপা, ইতিমধ্যে কেয়া আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন বিজেপির পক্ষ থেকে, কেয়া ঘোষ। কেয়া, তুমি আসার আগে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে সিবিআই এই ঘটনার পর 22 দিন পার, সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর 15 দিন পার, সন্দীপ ঘোষ রোজ যাচ্ছেন আসছেন, তিনি যখন তার পদে ছিলেন তখনও এত নিয়মানুবর্তী ছিলেন কিনা সেই সম্পর্কে সন্দেহ আছে। যেভাবে অন্তত সিবিআই একটা কাজ করেছে, কিন্তু নিট ফলটা কি? এটা না মৌপিয়া, প্রথম কথা শুভেচ্ছা জানাই, নতুন চ্যানেলে তোমার সঙ্গে প্রথম দেখা হলো, থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা, আমার মনে হয় এই প্যানেলে যারাই রয়েছি, এমনকি ক্ষমা ঘেন্না করে ভাই প্রদীপ্তকেও বলছি, নিঃসন্দেহে সেও বিচার চায় নির্যাতিতার। কিন্তু এটা তো ইনস্ট্যান্ট 2 মিনিট ম্যাগি নুডলস নয় তো মৌপিয়া, যে এক্ষুনি বলা হলো এক্ষুনি বিচার হবে। মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমি ফাঁসি দিতে চাই রোববারের মধ্যে, টাইম নির্ধারিত করে দিচ্ছেন। আমি উল্টে খুব বিনম্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করব, আপনার যখন কেন্দ্রীয় সরকারের সুপারিশ ছিল যে ফাস্ট ট্র্যাক স্পেশাল আদালত, আপনার 123টা তৈরি করার কথা ছিল, তার মধ্যে 23টা ছিল শুধুমাত্র পক্সোর, আপনি একটাও তৈরি করতে পারেননি বা করেননি, সদিচ্ছারই অভাব বলবো। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার সুপারিশ দিলেন 17টা তৈরি করুন, অন্তত মাত্র 6টা তৈরি হয়েছে। এখনো 11টা ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তৈরি হয়নি। ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তৈরি হয়নি, আপনি বিচার চাইছেন, ইনস্ট্যান্ট বিচার চাইছেন। আর যদি আপনার ফাঁসি দেওয়ার যদি এতই আপনার ইচ্ছে থাকতো, তাহলে আজকে কামদুনির যারা দোষী তারা রাস্তায় মুক্ত হয়ে ঘুরে বেড়াতো না। লোয়ার কোর্ট, যেখানে নিম্ন আদালত যাদের ফাঁসির আদেশ দিয়েছিল, শুধুমাত্র এবং শুধুমাত্র এভিডেন্স, তথ্য প্রমাণের অভাবে আজকে ইনস্ট্যান্ট জাস্টিসের বিরুদ্ধে কথা কার মুখে শুনছি? বিজেপির প্রতিনিধির মুখে, যে বিজেপির রীতিমতো এ রাজ্যেও তারা এনকাউন্টার সেটা প্রবর্তনের পক্ষে একাধিক নেতা বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। ডেফিনেটলি বিজেপির তো এনকাউন্টার থিওরি সেটাকে এন্ডোর্স করে আসা হয়, নাম্বার 1। নাম্বার 2, জাস্ট গত সপ্তাহে আসামে যে ঘটনা ঘটেছে, ধর্ষণে অভিযুক্ত পুকুরে এসে পড়ে গেছে এবং তার নাকি হাতে হ্যান্ডকাফ থাকায় সে আর উঠতে পারেনি। হ্যাঁ, মানে আপনি কি বোঝাতে চাইছেন? সেক্ষেত্রে দাঁড়িয়ে সবাই যেটা চাইছে যে ক্রাইমের ক্ষেত্রে যদি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সেগুলোকে দিয়ে এস্টাবলিশ করা যায় যে এ বা এরাই দোষী, তাহলে ইনস্ট্যান্ট জাস্টিসের অসুবিধে কোথায়? দোষী যে প্রমাণ করবে তার জন্য তো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দরকার। সেই তথ্য প্রমাণ আমরা নিয়মিত দেখতে পাচ্ছি বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যে ছবি দেখেছি 9 তারিখ সকালবেলাকার, তারপরে একটা হাস্যকর বিবৃতি এই কলকাতা শহরের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় দেবীর, তিনি বলছেন না ওখানে মাপ করে 11 ফিট অবধি দেওয়া ছিল। আমার খালি খুব স্পষ্ট কথা, আমি এখানে ফরেন্সিক বিশেষজ্ঞ নই, আমি এখানে উকিল নই, আমি পুলিশ নই, আমি সাধারণ মানুষ, লজিক আছে, সেই লজিক দিয়ে বলছি এই সেমিনার রুমে ঢোকার এবং বেরোনোর দরজা একটাই মৌপিয়া, সেই একটা দরজা দিয়েই খুনিরা সম্ভবত ঢুকেছে, ওই রাস্তা দিয়েই বেরিয়েছে। আপনি দরজাটা উন্মুক্ত করে রাখলেন, কোনোভাবে তাদের ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারতো। এখন তো গতকাল যে ভাইরাল অডিও ক্লিপ, সেটার মানেটা কি আমরা তো বুঝতে পারছি না। অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে বলছেন আপনার মেয়ে অসুস্থ, পরবর্তীকালে বলছেন আপনার মেয়ের কন্ডিশন সিরিয়াস, পরবর্তীকালে বলছেন উনি সুইসাইড করেছেন, আপনারা চলে আসুন। এবং তারপরের ঘটনা তো আমরা জানি যে 3 ঘন্টা তাদের অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল। এবং ওপিয়া খুব ফ্র্যাঙ্কলি বলছে, আমি একজন সন্তানের মা হিসেবে আমি যে নির্যাতিতার বাবা মা তাদের কথাই বিশ্বাস করবো, কারণ তাদের কোনো স্টেক নেই, তাদের কোনো এইটা মিথ্যে কথা বলে তাদের কোনো লাভ হবে না, তাই না? তো তারা তো সব হারিয়েছে, নির্যাতিতার তারা তো বাবা মা, তাদের দিকে তো সংশয়ের আঙুল তোলা যায় না। তাহলে আমার তো সংশয়ের আঙুল হচ্ছে মৌপিয়া একজনের দিকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য, প্রশ্নটা হচ্ছে যে আজকে তো 15টা দিন অতিক্রান্ত, সঞ্জয় রায় ছাড়া যদি ওখানে কেউ থেকে থাকে
আর এই সময় যেমন সঞ্জয় রায়কে যে ইলেকট্রনিক এভিডেন্সের ভিত্তিতে তো ধরা হয়েছে সিসিটিভি ফুটেজে, তাহলে তো সিবিআই এর হাতে সেগুলো নিশ্চয়ই, বা সিবিআই এখনো এমন অভিযোগ করেনি যে কলকাতা পুলিশ সমস্ত তথ্য হ্যান্ডওভার করেনি। না, করেছে। সিবিআই তো বলেছে, তারা সুপ্রিম কোর্টে বলেছে সেদিন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় 21 জন মানে অ্যাডভোকেট অন রেকর্ড থাকা সত্ত্বেও 21 জন বাইরে থেকে উকিলকে ভাড়া করে নেওয়া হয়েছিল, তার মধ্যে কপিল সিব্বল সাহেব ছিলেন। সেদিন তো কপিল সিব্বল নিজে বলে, তার উপস্থিতিতে আমাদের ভারতবর্ষের যিনি সিবিআই আইনজীবী তিনি তো বলেছেন যে এভিডেন্স তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, আমাদের তাই অসুবিধা হচ্ছে। চিন্তা করুন, একটা সিন অফ ক্রাইমে 4 দিন তো কলকাতা পুলিশের হাতে ছিল। আমরা ভাঙচুরের ঘটনাও দেখেছি মৌপিয়া, যেভাবে ভাঙচুর করা হয়েছে আমরা দেখেছি। কেন ওই বেসিনটা এত তড়িঘড়ি করে ওই ওয়াশ বেসিন সরানোর কি দরকার ছিল? এখন তো আবার চাদরের রঙও পাল্টে গেছে শুনছি, অর্থাৎ যে চাদর দিয়ে ক্লারিফিকেশন তো গতকাল ইন্দিরা মুখার্জি দিয়েছেন। উনি তো আবার সাদা কাপড়ও বলেছিলেন, নির্যাতিতার বাবা মা বলেছেন কোনো কাপড় কিচ্ছু ছিল না। তো আমি তো ন্যাচারালি দেখুন, আমি তো সেই জন্যই বলছি যে নির্যাতিতার বাবা মাই বলেছেন যে আমরা সবুজ কাপড় দেখেছি আমার মেয়ের গায়ে। নির্যাতিতার বাবা মাকে বিশ্বাস না করে কোনো উপায় নেই, এটা তো স্বাভাবিক, একটা ওদেরকেই বিশ্বাস করতে হবে। সেই স্বাভাবিক বিশ্বাসের জায়গা থেকে এটাও বলতে হবে যে আজকে পিটিআই এবং এনআইকে রিপোর্ট করার সময় তারা বলেছেন এই অডিও কল সম্পর্কে আমরা কোনো দায়িত্ব নিচ্ছি না, সেটাও তারা বলেছেন। ফলে তার ভিত্তিতে যদি কোনো কনক্লুশনে আসার চেষ্টা করে সেটা বিজেপি করবে, তাদের ব্যাপার। এখানে তো প্রশ্ন যে অডিওটা যেমন অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেফিনেটলি অ্যাসিস্ট্যান্ট সুপার ধরে নেওয়াই যায়। অ্যাসিস্ট্যান্ট সুপার যেমন বলেছেন বলে জানা যাচ্ছে যে ভয়েসটা তার, তিনি ঘাবড়ে গিয়ে এটা বলেছিলেন। আমরাও জানি না যে একটা খুব অ্যাবনর্মাল পরিস্থিতিতে যখন এরকম একটা ভয়ঙ্কর ঘটনার কথা তার বাবা মাকে দিতে হচ্ছে এবং বাবা মা সম্পূর্ণ অপরিচিত অ্যাসিস্ট্যান্ট সুপার হন বা যারাই ছিলেন তাদের কাছে, সেখানে দাঁড়িয়ে কে কিভাবে সেই খবরটা দেওয়া সেই মুহূর্তে দিয়েছেন সেটা নিয়ে হয়তো আমি সেখানেও একটা যুক্তির জায়গা ছেড়ে রাখছি, এটা তর্কের জায়গা ছেড়ে রাখছি। বাট আমার বক্তব্য হচ্ছে এই অডিও ক্লিপটা তো যে কেউ তোমার সঙ্গে যদি কেয়ার কথোপকথন হয় সেটা তো আমার কাছে সেই অডিও ক্লিপ আসতে পারবে না, আইদার তুমি সেটাই বলছি যে কোনো একটা জায়গা থেকে তো নিশ্চয়ই ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে সেই ছেড়ে দেওয়ার কনটেক্সটে এক পক্ষ বলেছে আমার দায়বদ্ধতা নেই, তাহলে আর এক পক্ষ সিবিআই নিশ্চয়ই তার জবাব দেবে। এনআই বা পিটিআই রিপোর্ট আছে আমি দেখাতে পারি, আমি বলে দিয়েছি, আমি বলেছি নেক্সট বলছি ঠিক মিসকোট দিদি তুমি যেটা করলে তারা দায়বদ্ধতা নেয়নি, আমি সেটা কথাই বলছি। তারা দায়বদ্ধতা বলেন, তারা ছাড়া আমি আমার শুরুর কথাটা আমি তর্ক করব না দিদি তোমার সঙ্গে, আমি শুধু বলতে চাইছি ওরা যেটা বলেছেন এই বাইরে বেরোনোর দায়বদ্ধতা তাদের নয়, এই কথাটা এইটাই আমি এটা বলেছি, আমি এটাই বলেছি, তুমি আরেকবার শুনে নেবে। বিজেপির মতন আমরা মিথ্যে কথা বলি, আমি বলছি অডিও ক্লিপ বেরোনোর দায়বদ্ধতা আমার নেই। দিদি এবার থামো, বলেনি আইন আদালত, আচ্ছা বসে নি যখন তাহলে একটু ধৈর্য ধরে শুনো না। দিদি আমি তোমার সঙ্গে তো একটা কথা বলিনি, আমার অনেক বলার জায়গা ছিল। আমি বলছি যে দিদি বললেন যে আদালতে বলা হয়েছে যে ট্যাম্পার করা হয়েছে, এই কথাটা দিদি বললেন। আমি দাবি করে বলছি বারান বেঞ্চের যে জায়গাগুলো আমাদের কাছে এসছে, পাবলিক ডোমেনে এসছে, কোথাও সিবিআই বলেনি যে আদালতে যে আমাদের ট্যাম্পার করা হয়েছে। এই কথাটা দিদি যদি প্রমাণ করে দিতে পারে আমি মুখপাত্র পদ ছেড়ে দেবো, আমি মুখপাত্র পদ ছেড়ে দেবো। না ঠিক আছে, তুমি যা বলবে তুমি প্রমাণ করে, তোমার নেতা তো আরো যে ন্যাড়া হয়ে যায়, তোমার নেতা তো ন্যাড়া হয়ে যায় দিদি। থ্যাংক ইউ দিদি, তুমি তোমার বলে তোমার কথার মধ্যে যদি তুমি কথা বলা অ্যালাউ করো তাহলে আমি তোমাকে বলতে পারবো। প্রদীপ্ত কেয়া দুজনকে আমি থামাচ্ছি, ছোট্ট একটা বিরতি আমায় নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। এদিকে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছেই, নানাভাবে নানা রূপে। দেখুন আরজিকর কাণ্ডের 3 সপ্তাহ পার, ঝাঁঝ বাড়ছে আন্দোলনের। শহরের বুকে চলছে একের পর এক প্রতিবাদ মিছিল। 14ই আগস্ট রাত দখলে স্তব্ধ হয়েছিল গোটা কলকাতা। রাজনৈতিক দল, চিকিৎসক, শিল্পী মহল, ছাত্রছাত্রী সহ একাধিক সংগঠন পথে নামে। পাশাপাশি অবস্থানে অনড় আরজিকরের জুনিয়র ডাক্তাররা। আদালতের নির্দেশ সত্ত্বেও কর্মবিরতিতে পড়ুয়া চিকিৎসকরা। এবার কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে আন্দোলনের ডাক জুনিয়র ডাক্তারদের। শুধু তাই নয়, পেন ডাউনের পরিকল্পনাও রয়েছে তাদের। সিপি অর্থাৎ মিস্টার নাম নিচ্ছি না, মানে যিনি সিপি আছেন ওনার রেজিগনেশনের জন্য, তো সেই দাবিতে আমরা 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছি। 3rd সেপ্টেম্বর আমরা একটা পেন ডাউনের প্ল্যান করেছি।
বিচারের দাবিতে শুক্রবার পথে নামে বিজেপির মহিলা মোর্চা। এয়ারপোর্ট 2.5 নম্বর থেকে মিছিল শুরু হলেও কিছুটা এগোতেই পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। গ্রেপ্তারও হন বেশ কিছু বিজেপি কর্মী। আরজিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে বিজেপি। এই নিয়ে দ্বিতীয় দিন ধর্নায় বিজেপি নেতৃত্ব। সল্টলেকে মহিলা কমিশনের অফিসে তালা লাগিয়ে প্রতীকী আন্দোলনে বিজেপি কর্মীরা। এই যে একটা মিছিল বের করেছেন তারা করুণাময়ী থেকে, যে মহিলা কমিশন অব্দি আসবেন এবং তালা দেবেন বলে, তাতে যে স্লোগানস গুলো দিচ্ছে কিংবা বক্তব্য মিডিয়াকে দিচ্ছে আপনাদের সকলকে, সেগুলো সমস্তটা অসত্য ভাষণ দিচ্ছে। পথে নেমে আন্দোলনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সোচ্চার নেটিজেনরা। নির্যাতিতার বিচার ও নারী সুরক্ষার দাবিতে পোস্টের পাশাপাশি এবার মহিলা পুলিশ কর্তাকে হুমকি পোস্ট সোশ্যাল মিডিয়ায়। ধর্ষণের মতো নারকীয় ঘটনার বিচার চেয়ে মহিলা পুলিশ কর্তাকে পাল্টা ধর্ষণের হুমকি পোস্টে হতবাক কলকাতা পুলিশ। 3 জন ইউটিউব ব্যবহারকারীকে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই ইউটিউবকে চিঠি দিয়ে অভিযুক্তদের বিষয়ে বিশদ জানতে চেয়েছে কলকাতা পুলিশ। মঙ্গলবার নবান্ন অভিযানে ছাত্রদের ওপর লাঠিচার্জ করায় কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। 2 সপ্তাহের মধ্যে ওই ঘটনায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে রিপোর্ট তলব করে মানবাধিকার কমিশন। কলকাতা টিভি। সন্দীপার কাছে যাব। সন্দীপা কিছু বলার চেষ্টা করছি। সন্দীপা, না মানে এই যে কাপড় লাল, আচ্ছা প্রথমে তো আমরা শুনেছিলাম লাল কাপড় পাওয়া গেছে, পুলিশ আধিকারিকদের মুখে শুনেছিলাম, তারপর সেটা সবুজ হয়ে গেল, নীল হয়ে গেল। এই যে কাপড়টা কিন্তু বিশাল বড় একটা এভিডেন্স হতে পারতো, কিন্তু এখন নির্যাতিতার মা বাবা এক কথা বলছেন, ডিসি সেন্ট্রাল আরেক কথা বলছেন, ডিসি সেন্ট্রাল বলছেন। এত 2 দিন আগে একটা ভিডিও দেখছিলাম ওপিয়াদি, যে ভিডিওটা এখন দেখালেন উনি, যে এখানে এইজন ছিলেন ওইজন ছিলেন, কিন্তু সেটা দেখা গেল যে সন্দীপ ঘোষের একজন আইনজীবীও ছিলেন নাকি, শান্তনু দে। যেটা বলছেন যে ওই যে সাদা শীট যেটা দেওয়া ছিল তার ওই পাশে যারা ছিলেন তারা শুধুমাত্র অথরাইজ যারা তারা ছিলেন, আর ইন্দিরা মুখার্জির কথা মতো। আর এদিকে যে জায়গাটা, সেই জায়গাটাতে অন্য লোকজন ছিলেন। এবং উনি বলছেন যে এত বাই এত ফুটের উনি মাপজোক দিচ্ছেন। আচ্ছা আমি ধরুন এই স্টুডিওতে এইখানে যদি একটা ক্রাইম হয়, এন্টায়ার এই পোর্শনটা ক্রাইম সিন হয়ে যাবে, সেখানে শুধুমাত্র এইখানে লোক দাঁড়াতে পারবে না, ওই পোর্শনের লোক দাঁড়াতে পারবে, এটা কি রকমের যুক্তি বুঝতে পারছি না। মানে সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য এত তৎপর কেন হচ্ছে, যে সন্দীপ ঘোষের এগেনস্টে 1 বছর আগে থেকে মামলা চলছে। দেখুন আমরা মানি না যে মাননীয়া এগুলো করিয়েছে বা এই মাননীয়া কোনোভাবেই যুক্ত নন, কিন্তু মাননীয়া তো স্বাস্থ্য দপ্তরটা দেখছেন, উনি তো হেড সেখানকার। স্বাস্থ্য দপ্তরের আন্ডারে যে নেক্সাসগুলো চলছে সেটা আমরা বিরোধীরা না, মদন মিত্র একদা বলেছিলেন যে দালাল চক্র কাজ করছে। শান্তনু সেন বলেছিলেন, শান্তনু সেন, নির্মল মাঝি বলেছিলেন, মদন মিত্র তো 1 বছর আগে বলে দিয়েছিলেন। এবং ইনস্ট্যান্ট জাস্টিসের কথা যখন উঠলো তখন আমার হায়দ্রাবাদের কেসটার কথা মনে পড়ে গেল। আচ্ছা তাহলে আমাদের জুডিশিয়ারি সিস্টেম আছেটা কিসের জন্য? এই ইনস্ট্যান্ট জাস্টিসের ফল কিন্তু আবার বুলডোজারও। এই যে কিছু একটা কোর্ট রায় দেওয়ার আগে কোথাও নিয়ে যাচ্ছি, বা লোকেদের বাড়ি ভেঙে ফেলছি বা মানুষকে হত্যা করে ফেলছি, তাহলে জুডিশিয়ারির উপর আমাদের কোনো ভরসা থাকছে না। তাই সেটাই তো বোঝাতে চাইছে, তাই না? এখানেই ধরো লিগাল জাস্টিসের কথা আছে। লিগাল জাস্টিসটা তো বোথ ওয়ে ট্যারিফ। একদিকে তুমি রুল অ্যাভয়েড করছো কিনা, আর একদিকে তোমার লিগাল প্রসিডিওর অনুযায়ী ল এনঅ্যাক্টমেন্ট হচ্ছে কিনা, এবং সেই ল এনঅ্যাক্টমেন্টটা ঠিকভাবে জুডিশিয়াল রিভিউ বা অ্যাক্টিভিজমের মাধ্যমে, মানে জুডিশিয়ারির মাধ্যমে সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা। এইভাবে যদি দিদি ও বলে, তাহলে আমরা তো সেটাই বলছি। আমরা বলছি তুমি এমন একটা আইন আনো যে আইনের মাধ্যমে ফাস্ট ট্র্যাকের কথা। কিছুক্ষণ আগে কেয়াদি বলছিল যে আমরা কি কি করিনি। আজকেই প্রধানমন্ত্রীকে ঠিক স্ট্যাটিস্টিক্স দিয়ে মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছেন যে কটা ফাস্ট ট্র্যাক কোর্ট হয়েছে, কটা পক্সো হয়েছে বা কি ধরনের ব্যবস্থাপনা আমরা নিয়েছি। আমি তোমায় দেখাই যে মুখ্যমন্ত্রী প্রথম যে চিঠি, সেটার পরিপ্রেক্ষিতে চিঠি দিয়েছিলেন নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, এবং আজকে যে দ্বিতীয় চিঠি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে অমিত মালভিয়া তিনি টুইট করেছেন। তিনি একই প্রশ্ন তুলছেন যে কেন পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু কন্যাদের সুরক্ষার জন্য কোনো কঠোর নিয়ম বাস্তবায়ন করেনি। না দেখো, নিয়ম বাস্তবায়নের জন্য তুমি জানো যে এখানে প্রথম পুলিশ পিকেটিং এর ব্যবস্থা করা হয়,
এখানে সিসিটিভি ব্যবস্থা করা হয়, তার জন্য অ্যালটমেন্ট তুমি জানো, এবং তার সঙ্গে সঙ্গে আমি বলে দিই প্লিজ, আমি বলে দিই নারী সুরক্ষার জন্য আমাদের এখানে যে যে ব্যবস্থাপনাগুলো হয়েছে পরপর ধরে ধরে আমরা বিভিন্ন সময় বলে দিয়ে গেছি, বিভিন্ন সময়। সন্দীপ ঘোষের সুরক্ষায় এইবার প্রসঙ্গটা আসছে সন্দীপ ঘোষের ব্যাপারটা নিয়ে যে বিতর্কগুলো হয়েছিল তার প্রত্যেকটা জবাব আমরা দিয়েছি, কিন্তু তারপরেও তো কোর্ট আছে, সিবিআই আছে, তারপরেও তো ভোট আছে, তাহলে এখানে আন্দোলনটার উদ্দেশ্য কি? নৈরাজ্য সৃষ্টি করা। ভূমিকা বহুদিন ধরে আতশ কাছে, এখানেই তো প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা করছেন যে সন্দীপ ঘোষকে কেন সিবিআই অ্যারেস্ট করছে না, আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন নিজের পিসিমা তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে যে উনি 2023 সালে জুন মাসে যখন আক্তার আলী চিঠি দিয়েছিলেন, তিনি চিঠি দিয়ে স্পষ্ট সন্দীপ ঘোষের যে দুর্নীতির বিবরণ দিয়েছিলেন, শুধুমাত্র পুলিশকে দিয়ে ক্ষান্ত হননি, তিনি স্টেট ভিজিলেন্সকে পাঠিয়েছিলেন, তিনি নবান্ন পর্যন্ত চিঠিটা পৌঁছেছিলেন। সে আক্তার আলীর কি হলো জানেন তো বৌপিয়া? তাকে সরিয়ে দেওয়া হলো, বলতে তাকে সরিয়ে দেওয়া হলো, তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হলো। সন্দীপ ঘোষ কিন্তু বহাল থেকে গেলেন। একটা রসগোল্লা হয় না, একটা রসগোল্লা হয় না, সন্দীপ ঘোষ তালা দিয়ে চলে যেতে পারে। এক্স্যাক্টলি, আমি বলছি স্পঞ্জ রসগোল্লা হয়, যত চিপবেন আবার ঠিকরে বেরিয়ে আসবে। সন্দীপ ঘোষ হচ্ছে তাই, তাকে আপনি যতই ট্রান্সফার করুন, যেখানেই পাঠান, উনি আবার বাউন্স ব্যাক করে ঠিক নিজের এখন সিবিআই কি করছে স্পঞ্জকে? আরে 1 বছর ধরে রাজ্যের কোনো ব্যবস্থায় নেই, এখন তো দুর্নীতি। এখন লোক এসেছিল কিনা দিদি? খুব হয়েছে বলি সিবিআই আরে সিবিআই মুখপাত্র তো আমি নই। এতদিন ধরে, এত বছর ধরে যিনি দুর্নীতি করে এসেছেন, রাজ্য সরকার যার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, 4 দিন ধরে যথেষ্ট সময় পাওয়া গেছে প্রমাণ লোপাটে। এবং আমি দেখুন, আমি এটা যেহেতু তদন্ত চলছে, আমি কিছু তথ্য সাংবাদিক মাধ্যম থেকে যেগুলো জানতে পারি, যারা ক্রাইম বিটে সংবাদ মাধ্যম করেন, তারা জাস্ট এদিক ওদিক থেকে যেগুলো শুনতে পাই, এই যে একটা চাদরের কথা শুনতে পেয়েছিলাম, আর একটা ভয়ঙ্কর যেটা শুনতে পেয়েছি, মৃত্যুর সময় শ্মশান ঘাটে একটা অন্য মৃত্যু, আমরা জেনেছিলাম যে ভোর রাত্রে তার মৃত্যু হয়েছিল নির্যাতিতার, শ্মশান ঘাটে তার টাইমটা হচ্ছে 12:25। কি করে হতে পারে? এত একটা মৃত্যু নিয়ে এত রকম প্রশ্ন, এত রকম লেয়ার, এত রকম ধোঁয়াশা, কারণটা কি? তার মধ্যে কুছ করা, এবং তার মধ্যে জিজ্ঞেস করতে ইচ্ছা করবে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করবে মৌপিয়া, যে তাহলে কি এই যে সন্দীপ ঘোষকে আড়াল করার জন্য এত কিছু আমরা, আর এবং সঞ্জয় রায় শুধুমাত্র ফাঁসিতে তোলো সঞ্জয়কে ধনঞ্জয় করো, কারণটা কি? আমরা সেই কারণেই বলতে চাইছি। এবং উনি আদালতের কথা বলেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠির কথা বলেন, আমি 20 সেকেন্ড সঞ্জয়ের প্রতি কি সিম্প্যাথি রয়েছে? সিম্প্যাথাইজ আমি 20 সেকেন্ড না, উল্টো বলছি, 20 সেকেন্ড সময় নেব। মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয়, আপনি যেটা বললেন, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী চিঠিতে ছত্র বুঝিয়ে দিয়েছেন রাজ্য সরকার কি কি করেননি। এবং তার মধ্যে আর একটা ভয়ঙ্কর একটা কথা লেখা আছে সেই চিঠিতে, 48,600টি ধর্ষণের মামলা এই রাজ্যে পেন্ডিং মৌপিয়া। আমরা আজকে নিশ্চয় নির্যাতিতাকে নিয়ে আলোচনা করছি, তার মৃত্যু হয়েছে, কিন্তু কত চিঠিটা পড়ে নিও না ভাই, হোয়াটসঅ্যাপ ইউনিভার্স থেকে পড়তে আসবে না। আর তোমরা পড়ো না, সে তোমাদের দোষ। কেন্দ্রীয় মন্ত্রী যে চিঠিটা পাঠিয়েছেন তোমাদের মুখ্যমন্ত্রীকে, সেটা পড়ো না, তোমাদের দোষ। আমি দেখিয়ে দিচ্ছি, দরকার হলে আমি অনুরোধ করব যে প্রিন্ট আউটটা নিয়ে দেখিয়ে দেবো। আমার কাছে পিডিএফটা আছে, বলছি। আরে এই তো প্লেইং টু দ্য গ্যালারি করছো, খালি বলার জন্য আমি সব করেছি, করেননি আপনি। আমি তো কামদুনি দিয়ে শুরু করেছিলাম। এবং যেটা বলছি বৌপিয়া, সঞ্জয় রায়কে আড়াল নয়, শুধু এবং শুধুমাত্র কেন সঞ্জয় রায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তৃণমূলের আরো সব সাংসদরা বলছেন ফাঁসি তোলো, সঞ্জয়কে ধনঞ্জয় করার এত তাড়াহুড়ো কেন? সঞ্জয়কে মুখ খুলে বিপদ আছে? সঞ্জয় ভালো করে বলবে যে আমি একা ছিলাম না, না অনেক লোক ছিল, সেই প্রশ্নকে উত্তর চাইছি। অনেক লোক যদি কেন মুখ যদি খোলে সিবিআই এর কাছে মুখ খোলা, নিশ্চয়ই সিবিআই তো আমাদের সংবাদ মাধ্যমকে টাইম টু টাইম রিপোর্ট দেবে না, তারা যথাসময় আবার বোধহয় সম্ভবত 5 তারিখে আরো লোক 5 তারিখে সুপ্রিম কোর্টে জানাবেন। পরোক্ষভাবে কেউ বা কারা থেকে থাকছে কিনা সেটা ডেফিনেটলি তদন্তযোগ্য। এখানে কাউকে কোনোভাবে ডিফেন্ড করার বা কাউকে কোনোভাবে বেনিফিট অফ ডাউট দেওয়ার কোনো জায়গা নেই এরকম একটা হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে। আমি জাস্ট এটা বোঝার চেষ্টা করছি যে যদি ধরা যাক যে একদম প্রত্যক্ষভাবে সঞ্জয় ছাড়াও আরো এক বা একাধিক লোক সেদিন প্লেস অফ অকারেন্সে ছিল, কারণ প্লেস অফ অকারেন্সে কোনো না কোনোভাবে হেল্প করা সেটাও হচ্ছে রেপের নিশ্চয়ই ইকুইভ্যালেন্ট। নিশ্চয়ই। তো তাহলে তো সিবিআই
এই কতদিনের মধ্যে তাদের অ্যারেস্ট করার কথা হয়েছে, সম্ভবত অ্যারেস্ট করার কথা। 7 জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে, কিন্তু পলিগ্রাফ আমার এখানে খুব একটা ইন্টারেস্টিং একটা তথ্য রয়েছে। মৌপিয়াকে বলে আমি আবার নতুন করে লজ্জা দেব না। লালু প্রসাদ যাদবের চারা কেলেঙ্কারিটা মনে আছে নিশ্চয়ই, এই ফরওয়ার্ড স্ক্যামটা। লালু প্রসাদ যাদবকে, যে উনি উপেন বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মন্ত্রীও হয়েছিলেন, তাকে কনভিক্ট করতে কত সময় লেগেছিল মনে আছে পুরো বিষয়টা? আসবো আমি নিশ্চয়ই। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, তার কারণ আজমের যে ধর্ষণ কাণ্ডের যে ইতিমধ্যে 32 বছর পরে সেই 250টা ধর্ষিতা মেয়ে, কংগ্রেসের নেতা ছিলেন তার সেই মূল অভিযুক্ত, এখন সাজা পেলেন। সেই মেয়ে সে পেলো এবং মেয়েগুলো এখন জাস্টিস পেল। এত দেরিতে যদি দীর্ঘসূত্রিতা থাকে নিঃসন্দেহে মানুষের মনে একটা প্রশ্ন আসে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তা বলে তো এটাও নয় যে কোনো নির্দোষকে তুমি ফাঁসি লাগিয়ে দাও। আমি সঞ্জয় রায় নিঃসন্দেহে, যে তাকে যখন সিসিটিভিতে দেখা গেছে নিঃসন্দেহে এসেছিল, কিন্তু একজন নাকি একাধিকজন, প্রশ্নটা তো এই জায়গাতেই আসছে। আচ্ছা এবার আমি বলি, এবার তফাৎ ছিল, আছে, থাকবে মৌপিয়াদি। সেই নির্যাতিতাদের বাড়িতে কিন্তু রাহুল গান্ধীজি গেছিলেন, সেখানে গেছিলেন, কিন্তু এই যে স্টেট স্পন্সার্ড মণিপুরটা আমরা দেখলাম মৌপিয়াদি, আমরা দেখলাম ব্রিজভূষণ সিংকে কিভাবে প্রোটেক্ট করা হলো, দিল্লি পুলিশ এফআইআর নিল না। এইবার এত কিছুর পরে ব্রিজভূষণ সিং এর টিকিটটা ক্যান্সেল করে তার ছেলেকে দেওয়া হলো। রেভান্নার কথা আমরা ভুলতে পারছি না, আজকের দিনেও ভুলতে পারবো না। আমরা বিলকিস বানুর কথাও ভুলতে পারবো না, যেভাবে গলায় মালা দিয়ে লাড্ডু দিয়ে, এরকম মনে হচ্ছে কোথাও থেকে যেন রামায়ণ মহাভারত জিতে এসেছে, অলিম্পিক্স থেকে মেডেল জিতে এসেছে। সুতরাং এইসব কথা বলে আড়াল করা যাবে না ঘটনাগুলোকে। আমরা বলতে চাইছি যে নিদেন পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী নন, তিনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সন্দেশখালি হয়েছে, প্রধানমন্ত্রী এসে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেছেন, এখন কেন আসছেন না? একটা নিদেন পক্ষে একটা টুইট নেই কেন? টুইট নেই কেন? আর এদিক থেকে দেখা যাচ্ছে আমি ওনার দলীয়ভাবে আক্রমণ করছি, মানে কংগ্রেসকে সমগ্রভাবে আক্রমণ করছি। রাহুল গান্ধী কতবার সন্দেশখালির জন্য, আরে দাঁড়ান, রাহুল গান্ধী কতবার কথা বলেছেন, এই রাজ্যে হাসখালি হয়েছে, কতবার রাহুল গান্ধী বলেছে। উনি প্লেইং টুতে গ্যালারি করছেন, উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার ক্ষমতা নেই, জানি তো আমরা, আমাদের সেটিং ম্যাচ চলে তো এখানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। সন্দীপা, তাই উনি বলবেন না, অধীর বাবু তাও বলেছেন। সন্দীপা, কয়েকদিন পর রাহুল গান্ধী বলবেন, এই ঘটনার পরপরই প্রিয়াঙ্কা গান্ধী টুইট করেন, কিন্তু এক সেকেন্ড, রাহুল গান্ধী বেশ কয়েকদিন পর, অন্তত 4-5 দিন পর টুইট করেন। টুইটটা কঠোরই ছিল। তারপর যখন আবার রাহুল গান্ধীকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়, সেই সময় তিনি বলেন যে ডিস্ট্রাকশন না করতে। দেখুন, আমরা তো এখনো মনে করছি রাহুল গান্ধীজিরও আসা উচিত। আমি কংগ্রেস করছি, তারপরেও আমরা এটা মনে করছি, কিন্তু সব জায়গায় একটা মানুষ যাওয়ার মতো সেই ক্ষমতা রাখে না। উনি যে সেখানে গেছেন, এখানে অধীরবাবু আছেন, তো অধীরবাবু ওনার সেনাপতি, তো আমাদের নেতা, তো উনি তো আছেন, উনি তো দেখাচ্ছেন যা করার করছেন। যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে আমরা করার চেষ্টা করছি। মিছিলটাকে ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করেছিল এই তৃণমূলেরা, আমাদের কোর্টে যেতে হয়েছে। অধীরবাবু একা লড়াই করে যাচ্ছেন এই তৃণমূলের বিরুদ্ধে, আর আপনি আর এরা বিজেপির এরা বলছে যে শুভেন্দু অধিকারী লড়াই করছে। যে জনরোষটা গভর্নেন্সের এগেনস্টে, আমলাদের এগেনস্টে, সরকারের এগেনস্টে, তৃণমূলের এগেনস্টে 14 তারিখ রাত্রেবেলা থেকে শুরু হয়েছিল, সেটাকে লঘু করে দিল এই কি বলে নবান্ন অভিযান, ছাত্র সমাবেশ এবং এই বাঁধ। ওরা নিজেরাই জানে না বাঁধ কিসের জন্য করে। কোথাও দেখুন, আমি না কলতলা ঝগড়া করতে আসি, এই শব্দটাও খুব, এই শব্দটা ভীষণ না এই শব্দটা বলছেন তাদের এই শব্দটা না, একদম না এই শব্দটা, এই শব্দটা আমি মরাল পুলিশকে মানবো না। আমি খালি বলছি, উনি বলছেন তথ্য জানেন না, তো উনি আজমের ধর্ষণ কোন সালে হয়েছিল জানেন? উনি বলছেন ধর্ষিতাদের বাড়িতে গেছিলেন 1999 সালে, শুনে গেছেন 250 জন ধর্ষিতা গেছেন, তারও বেশি ছিল। আরে পরে গেছেন, যেভাবে বলেছেন যে শীতকাণ্ড, যেভাবে বলেছেন যে শীতহত্যা, এক এক করে আমি সন্দীপা এক সেকেন্ড এক এরকম তিনটা দলের কাছে আমি না, প্লিজ এক এক করে। আমার খালি বক্তব্য হচ্ছে যে এত বড় বড় কথা বলছেন এরা। 3 বার পর পর রাজস্থান, যখন এদের সরকার ছিল, 3 বার ধর্ষণের শীর্ষে ছিল রাজস্থান। রাহুল গান্ধী কতবার গেছেন, কতবার প্রিয়াঙ্কা বাড্রা বলেছেন লড়কি হু লড় সকতি হু। বরং যারা মুখ খুলেছিলেন, আমি আগের দিন ওনাকে একটা শোতে বলেছিলাম, রাজেন্দ্র সিং গুড়া আপনাদের মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছিলেন যে আমার লজ্জা করছে একজন মন্ত্রী হয়ে আমার রাজ্যে এতগুলো ধর্ষণ। দিব্যা মাদেন্না আপনাদের এমএলএ ছিলেন রাজস্থানে, শুনে নিন, বড় বড় কথা বলছেন, আপনারা হচ্ছেন শুধু রাজ্য নব্বই, আপনি বলছেন ব্যস্ত থাকেন, রাহুল গান্ধী
এখানে আসবো, এক সেকেন্ড। ব্যক্তিগতভাবে আপনি আসবো। যা ইচ্ছা করতে পারেন, কে আসবো? আমার কিছু গায়ে লাগে না। কে আসবো? কিন্তু আমি বলছি রাজ্যের মানুষের হয়ে লোকে হাসছে, কে আসবো? বলবেন না। সন্দীপা, কোন লোকেরা কার উপর হাসছে সে তো সবাই জানে। হ্যাঁ জানি তো, সে তো সবাই জানে। স্ট্যান্ড আপ কমেডিয়ান দেখলে হাসে তো লোকজন, তাকে হাসে। না বলতে দাও কেয়া, বলো প্লিজ। স্ট্যান্ড আপ কমেডিয়ানরাও কিন্তু আজকালকার দিনে যেভাবে কাজ পয়েন্ট করছে, এসো। হ্যাঁ তো সেটাই বলছি, ওনাদের রাগ উঠে গেছে যেহেতু বলেছি স্টেট স্পন্সর। যেভাবে এইখানে এই আরজি কর মামলাটাও মোটামুটি দেখা যাচ্ছে যে স্টেট স্পন্সর। একই মুদ্রার এপিট আর ওপিট কিন্তু এই বিজেপি আর তৃণমূল। আজকে বড় বড় কথা বলছে, এদের সাজে না, মানায় না। আমরা তো যারা যারা দেখুন, আমরা শুরুতে বলেছি বিজেপির ওরাও যারা এদের বিরুদ্ধে কথা বল, ইন্ডিয়া অ্যালায়েন্স ভুলে গেছে, আমাকে একটু জাস্ট মনে করিয়ে দাও প্লিজ। বিজেপি আর তৃণমূল বলছে তো, ইন্ডিয়া অ্যালায়েন্সে কারা আছে আমি তো ভুলে গেলাম। বাট কারেক্ট মি ইফ আই এম রং মৌপিয়া। হ্যাঁ তো ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি, আমরা তো ক্যামেরার সামনে মিটিং করেছি। আপনি বলুন তো পাহাড়ে বলছেন কেন? আচ্ছা এবার মাঝখানে কথা বলছি। কে প্রশ্ন করে যখন উত্তরটা শোনার মানসিকতা রাখুন প্লিজ। হ্যাঁ বলছি যে পাহাড়ে একটা চুপি চুপি মিটিং হয়েছিল, ধনকরজি, হিমন্ত বিশ্ব শর্মা, মাননীয়ার। ওটা কিসের জন্য হয়েছিল? ওটা সাডেনলি ছবিটা লিক হয়ে গেছিল বলে আমরা জানতে পেরেছি। আমরা তো ছাতি ফুলিয়ে, বুকের ছাতি ফুলিয়ে তো আমরা মিটিং করেছি। আর আমার কথা হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকি কি আর না থাকি, আমার দলের মধ্যেও যদি কেউ এরকম নোংরামো করে, এরকম জঘন্য অপরাধ করে, আমি সেটা নিয়ে প্রতিবাদ করব। আমরা সেখানেই কথাটা, সেটাই তফাৎ। এক সেকেন্ড, আমি এখানেই আসছি। ইউনিভার্সিটি চেনে নিশ্চয়ই সন্দীপা। আর অঙ্কিতা বলে যে মেয়েটি, যে নাম সামনে এসে বলেছে, নাম না না নিজেই সামনে বলেছে, আরে আপনি আমাকে বলবেন না 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 অঙ্কিতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। আরে অঙ্কিতা নিজেই তার নাম বলেছে। আপনি যে কাজটা করছেন সেটা ইউনিটি কি শেখাচ্ছে? নাম নির্যাতিতার নাম নেওয়া যায় না, এত নির্যাতিতার নাম নেওয়া যায় না। ভিসি ইউনিভার্সিটি থেকে চলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? আপনাদের কিছু শেখাতে আপনাদের দিব্যা স্পন্দনা যখন সোশ্যাল মিডিয়া হেড করতো, সেই সময় তার টিমে একজন মেয়ে বলেছিল আমার উপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সন্দীপা, দুজনকেই আমি থামাবো, আমি প্রদীপ্তর কাছে আসবো। সন্দীপা খুব সিরিয়াস একটা অভিযোগ করেছে, বলছে এখানে আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা স্টেট স্পন্সর। আমি আবারও বলছি, স্টেট স্পন্সর যদি হয়ে থাকে নিশ্চয়ই সিবিআই বা কোর্ট, তারপরে মানুষ নিশ্চয়ই তার জায়গা করবে। কিন্তু একটা জিনিস তুমি দেখলে দিদি, এই সুযোগে আমাকে আর ভারত মানে পশ্চিমবঙ্গের বাইরে বেরোতে হলো না। পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি আর কংগ্রেস বেরিয়ে গেল এবং তারা বিভিন্নভাবে প্রমাণ করলো যে পুরো ভারতব্যাপী কি ঘটনাক্রম ঘটছে এবং তার বিরুদ্ধে আমাদের বক্তব্যটা হচ্ছে যে আপনি এই, তার মানে ভারতব্যাপী হলে প্রত্যেকটা, তার মানে আমি সেটাই বলছি তার মানে এই নয় যে সেই এই রাজ্যগড়ের ঘটনাকে কোনোভাবে জাস্টিফাই করা যায়। এইখানে হচ্ছে মানে এখানে সন্দীপ ঘোষকে আড়াল করা একদম জাস্টিফাইড হয় না। তো আমি তো সেটাই বলছি, তুমি একটু যদি শোনো ধৈর্য ধরে। অ্যাপ্রোচটা কি? গভর্নমেন্টের অ্যাপ্রোচটা হচ্ছে কারেক্টিভ মেজার্স, রেসপন্স এবং রেসপন্সিবিলিটি। সেই অ্যাকাউন্টেবিলিটিটা আমরা দেখাচ্ছি কিনা সেটার উপরই নির্ভর করবে যে আজকে যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনের স্পেসটা কি করে পাচ্ছে। কারণ আমাদের এখানে সেই ডেমোক্রেটিক স্পেসটা রয়েছে এবং আমরা রেসপন্সিভ। আমরা দেখো বিজেমূল শুনেছি, আমরা মাকুমূল শুনেছি, আর আমাদের নামের মধ্যেই তো কংগ্রেস রয়েছে। ফলে আমাদেরকে যে জীবনভাবে পাচ্ছে যেখানে খুশি মিলিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের তার মধ্যেও এটা রয়েছে যে আমরা রেসপন্স করেছি প্রতিটা ক্ষেত্রে। আমি তোমাকে আবার এক একটা ঘটনাক্রম দিয়ে, তুমি প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে টেলিফোনিক কনভারসেশনটা যদি শোনো, আজকে যদি কেউ শোনাতে পারো টেলিফোনিক কনভারসেশনটা একটা বিশেষ সংবাদ মাধ্যমের সঙ্গে ছিল, যেটা এখনো পাবলিক ডোমেনে আছে, তিনি কোনোভাবে কোনো ঘটনাকে কোনোভাবে কোনো রকম সাহায্য করার কথা বলেননি। এবং ফাস্ট ট্র্যাক কোর্টের কথা সেখানে বলা হয়েছে, সেখানে ইনকোয়েস্টের কথা বলা হয়েছে, সেখানে পিএমআর এর কথা বলা হয়েছে, সেখানে ভিডিওগ্রাফির কথা বলা হয়েছে, সমস্ত কিছু ভিডিওগ্রাফি। লাস্ট কথা দিদি প্লিজ, ভিডিওগ্রাফি বেরিয়ে গেছে একটা, যেখানে সঞ্জয়কে দেখা যাচ্ছে বলে কথা বলা হচ্ছে। তাহলে সেই ভিডিওটা তুমি যেরকম বলে এখন তো সিবিআই এর কাছে আছে, কিন্তু ওই ভিডিওতে একটা জিনিস লোকে মিস করছে, যে একটা ঘর যেখান থেকে যাচ্ছিল চারতলায় ভাঙা রয়েছে। সেই ঘরটা কি ভাঙা যেটা পিডব্লিউডি মিনিস্টার বলেছিল যে ওটা আগে থেকে ভাঙার কাজ চলছিল, সেইটাই, সেই উত্তরটা কিন্তু এরা কেউ দিতে পারছে না। দেখুন আন্দোলন করলে আমি খুব সিম্পল প্রশ্ন একটা, যে প্রতিবাদটা কতটা বিচারের দাবিতে হচ্ছে? প্রতিবাদটা আমি ডেফিনেটলি এই চিকিৎসকের কলিগদের কথা বলছি না, সাধারণ মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন তাদের কথা বলছি না, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথা বলছি না, কিন্তু এই রাজ্যে যদি বিরোধীদের কথা বলি, সেটা বামেদের কথা বলি, বিজেপির কথা বলি, কংগ্রেসের কথা বলি, আমার প্রশ্ন হচ্ছে কতটা প্রতিবাদ আর কতটা রাজনীতি থাকছে? দেখুন, ডিফারেন্সেস অ্যাসাইড, সন্দীপা বা কংগ্রেসের সঙ্গে বা বামেদের সঙ্গে আমাদের আদর্শগত তফাৎ থাকতে পারে,
কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা যে কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে রাস্তায় নামছে বিচার চাইতে। আমরা সবাই কিন্তু বলছি জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, সেই জায়গা থেকে সরে আসছি না। কিন্তু এখানে অদ্ভুত কিছু ব্যাপার চলে আসছে। আমার কংগ্রেসের বন্ধু বললেন যে এই নবান্ন অভিযান, আরে নবান্ন অভিযানটা তো ছাত্র সমাজের করেছিল। ছাত্র সমাজের সেই ছেলেটিকে সে একটি চ্যানেল থেকে বেরোচ্ছে, তাকে ক্রিমিনালের কায়দায় গাড়ি দিয়ে তাকে ঘিরে রেখে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। গতকাল তার মা, বিধবা মা, তার ছোটবেলায় বাবা হারিয়েছে, মাঝরাত্রে পুলিশ এসে কিনা তার ল্যাপটপ, সে কি ক্রিমিনাল? একটা মানুষকে ডাক দিয়েছে। আচ্ছা, এই যে রিক্লেম দ্য নাইট, একটি মেয়ে ডাক দিয়েছিল, আমি নাম বলছি না, যে কোনো, সেই মেয়েটিও সেও বলেছে সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেলই এসে বলেছে যে আমার মনে হয়েছিল, আমার অন্তরের তাগিদ থেকে আমি ডেকেছিলাম যে মেয়েরা রাস্তায় নামো। এবং তার যে এই ব্যক্তি, এই যে সারা, মানে টেকনিক্যালি একদম কুচবিহার থেকে কাকদ্বীপ মেয়েরা নিজে থেকেই বেরিয়েছে। হ্যাঁ, তো আমি বলিনি, আমি বুঝতে পেরেছি আমি হিংসাত্মক কোথায় হয়েছে, তার দায় তো যারা আহ্বায়ক তাদের নিতে হবে। না বলছি হিংসাত্মকটা হয়েছে কোথায়? আপনি নিঃসন্দেহে যিনি যার চোখ হারিয়েছেন, আমার সহমর্মিতা আছে। তার যদি চিকিৎসার জন্য যদি ব্যক্তিগতভাবেও কিছু করা যায় নিশ্চয়ই করব, কিন্তু তার সঙ্গে এটাও ভুললে চলবে না ছাত্র সমাজে যারা এসেছিলেন তাদের কতজন আহত হয়েছেন, তাদের কতজন। আর ছাত্র সমাজকে আটকানোর জন্য এই সিমেন্ট দিয়ে গার্ডরেল করতে হবে, বড় বড় জাহাজের কন্টেনার দিয়ে রাস্তা ঘাটতে হবে। 30 সেকেন্ড ভাই, 30 সেকেন্ড মেন জায়গাটাতে আসছি, যেটা মৌপিয়া খুব সুন্দরভাবে আমাকে জিজ্ঞাসা করলেন যে আন্দোলনটা কতটা রাজনৈতিক ফায়দা পেতে, বেসিক এটাই বলতে চেয়েছো, আর কতটা তোমরা বিচার চাইছো। আমি আপনাকে দর্থহীন কণ্ঠে বলছি, ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় আছি। আমরা একটু আগে ধর্ণা মঞ্চ থেকে এলাম, আমাদের এই ধর্ণা চলবে, আন্দোলন চলবে। এবং রাজ্যে যে আন্দোলনের কথা বলছে, আমি প্রদীপ্তকে জিজ্ঞাসা করতে চাই, ভাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নেমেছিলেন রিজবানুরের জন্য, যখন রাস্তায় নেমেছিলেন তাপসী মালিকের জন্য, যখন রাস্তায় নেমেছিলেন চম্পলা থেকে আরো যেগুলো ঘটনা ছিল, তখন মনে হয়নি তিনি আন্দোলন করছেন নাকি রাজনৈতিক ফায়দা তুলছেন? মহিলাদের জন্য দাঁড়াতে হবে, সবাইকে দাঁড়াতে হবে। আপনারা সন্দীপ ঘোষের জন্য দাঁড়ান। এখানেই বলছি অ্যাপ্রোচের পার্থক্যটা। সেই সময় সরকারের যে রেসপন্সিভনেস ছিল আর এই সময় সরকারের যে রেসপন্সিভনেস, সেই সময় কোর্টের ভূমিকা, এই সময় কোর্টের ভূমিকা, সেই সময় সিবিআই এর ভূমিকা, এই সময় সিবিআই এর ভূমিকা, দুটোকে তুল্যমূল্য বিচার করো, পার্থক্যের উত্তরটা তুমি পেয়ে যাবে। তুমি বলছো যে আন্দোলনের রাজনৈতিক প্রভাব বা পুলিশের যার চোখ গেছে তুমি পার্সোনাল সেবা করবে। 25 জন পুলিশের এরকম সমস্যা হয়েছে। পুলিশের যে সামাজিক অবস্থান তাকে যেভাবে তোমরা নামাতে সাহায্য করছো সেটার ব্যাপারে তোমরা বলো। তোমরা দলদাস থেকে শুরু করে যার পর নাই পুলিশদের বলছো, আজকে তুমি তার বদলে এটা বলো তো অধ্যাপকরা মারছে, আজকে অধ্যাপকদের মার খেতে হচ্ছে, আজকে পুলিশদের মার খেতে হচ্ছে, আজকে আমি বলছি যে বিভিন্নভাবে ডাক্তারদের মার খেতে হচ্ছে। তাহলে সবাই সবার দায়িত্ব ছেড়ে দিক, তোমরা সেটা চাইছো। তাহলে তুমি বলো না যে ডাক্তাররা আজকে ওথ নিয়ে গরিব মানুষকে সেবার জন্য দিয়ে এসছে, তোমরা একটা আবেদন করেছো যে গরিব মানুষরা রাস্তায় ঘুরে মরছে, গরিব মানুষরা সেবা পাচ্ছে না, ভাই যা ছেড়ে দে, তোমরা বলেছো একবারও? তোমরা দাবি করোনি, তোমাদের কোনো পাবলিক ডোমেইন নেই। পাবলিক ডোমেইনে আমি কখনো ছোট করছি না, আমি বলছি তাদের আন্দোলনটা। তুমি ডাক্তারের কথা বলছো দিদি, তাদের তার সঙ্গে সঙ্গে মানব সেবা দেওয়ার দায়িত্ব আছে, পরিষেবা দায়িত্বের দেওয়ার দায়িত্ব আছে। সেইখানে বক্তব্য হচ্ছে যে পুরো তারা যেভাবে কর্মবিরতি পালন করছে, সেখানে তোমরা তো একবারও আবেদন জানাওনি ভাই কর্মবিরতি পালন করো না। তোমরা করো, তোমরা তোমাদের সময়সীমাটাকে একটু 36 ঘন্টা তো কেউ ডিউটি করেছে বলে তোমরা অভিযোগ করছো। এরা না হয় 8 ঘন্টা করে জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি করছেন, কিন্তু কে বলেছে? রীতিমতো এমার্জেন্সি এবং ভেতরে যারা রয়েছেন সিনিয়র চিকিৎসকরা তারা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের কথা হচ্ছে না। সিনিয়র চিকিৎসকরা পাগল হয়ে যাচ্ছে, সিনিয়র চিকিৎসকরা পাগল হয়ে যাচ্ছে। আর এটা হলো বেসরকারি পেরিয়ে গেল। আর কতদিন বিচারের অপেক্ষা? যতদিন অবধি এই বিচার না সুনিশ্চিত হচ্ছে, আমরা থাকব এই নির্যাতিতার পরিবারের সঙ্গে, আমরা থাকব বিচারের দাবিতে পথে নামা সাধারণ মানুষের সঙ্গে। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন বাংলা বলছে।